আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে এনটিআরসি অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেলটির গ্রোথটা আরও বেশি ত্বরান্বিত হয়। তো চলুন শুরু করা যাক। আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজটা সেটা নিয়ে কথা বলা যাক। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশের 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম আলী খাঁ এর সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েম। সংগঠনের দাবিগুলো হলো নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, পেনশন বা আনুতোষিক সুবিধা 90% স্থলে 100% করা, আউটসোর্সিং প্রথা বাতিল করে কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে পদোন্নতির ব্যবস্থাকরণ, কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ভবন নামকরণ করে বহুতল ভবন নির্মাণ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সহসভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম সুজন এবং আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক, এবং মোহাম্মদ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ সরোয়ার জমাদ্দার প্রমুখ। এদিকে বেসরকারি চাকরিজীবীদের নিয়ে লেখালেখি করতে গিয়ে মাঝে মধ্যে সরকারি কর্মচারীদের থেকেও আমাকে অনুরোধ করা হয় তাদের সমস্যা নিয়ে লিখতে। তাদের বহুদিনের দাবি নতুন পে স্কেল। বর্তমান সময়ে আসলে সৎ কর্মচারীদের জন্য চলতে পারাটাই কঠিন, কিন্তু এই কাজগুলো কি দ্বারাই কঠিন হয়নি? এখন 2015 সালের সর্বশেষ পে স্কেলের সময়ই কিন্তু বলা হয়েছিল ভবিষ্যতে আর কোনো পে স্কেল দরকার হবে না। নিয়মতান্ত্রিকভাবে 5% করে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে, যা মূল্যস্ফীতিকে সমন্বয় করবে। যারা প্রস্তাবনা করেছিল তারা কিভাবে জানলেন মূল্যস্ফীতি 5%-এর মধ্যে থাকবে? তাহলে এখন দায়টা কার? সরকারি কর্মচারীরা বলতে চাইছেন জিনিসপত্রের অত্যাধিক দাম, তাই কি? আসুন দেখে নিই সরকারি হিসাব কি বলে। 2016 থেকে 2023 সাল পর্যন্ত প্রতি বছর মূল্যস্ফীতি যথাক্রমে 5.51%, 5.7%, 5.54%, 5.59%, 5.69%, 5.54%, 7.7%, 9.48%, যার গড় করলে 6.34%। এখন গত বছরে মর্গ ভাতাসহ 5% বৃদ্ধি করলে এই 8 বছরে বেতন বেড়েছে 5.63%। এখন সরকারি কর্মচারীদের যদি বেতন সমন্বয় হয় তাহলে কত বাড়বে জানেন? 5.68%। সরকারি কর্মচারীদের তাদের ভাতার উপরে ট্যাক্স দেওয়া লাগে না। সেই হিসাবে আসলে এই হিসাবের থেকে বেশি টাকা সমন্বয় হয়ে যায়। বেসরকারি খাতে কিন্তু বছর বছর ট্যাক্সের পরিমাণ বাড়ছেই। আরও আছে সারা বিশ্বে এখন সিটিসি, কাস্ট টু দ্য কোম্পানি হিসাবে ভাতা দেওয়া হয়। সরকারি কর্মচারীরা পড়ে গেছেন সেই ব্রিটিশ আমলের যুগেই। এক্ষেত্রে আধুনিকতা আনার দায়িত্ব কি সরকারি কর্মচারীদের ছিল না? কর্মচারীদের অনেকেই ভারতের বেতনের উদাহরণ দেন। তাদের উদ্দেশ্যে বলি, সেখানে বেতন হয় সিটিসির উপরে, বেসিক বেতন ধরে নেয়। আর তাদের চাকরি বাংলাদেশের মতো নিশ্চিত চাকরিও নয়, পারফরমেন্সের উপরে ভিত্তি করে। কাজ ঠিক মতো না করলে চাকরি চলে যায়। আর এই ব্যবস্থা আনার পরই
ওদের সরকারি খাত আগের তুলনায় অনেক পেশাদার হয়েছে। আজ থেকে 25 বছর আগেও তারা আমাদের মতোই ছিল না। পেনশন সবার জন্য লাভজনক করার ইচ্ছা কি সরকারের আছে? আর এরকম একটি পে স্কেল যদি হয় তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে 3 গুণ। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো লাভ হবে কি? সিন্ডিকেট ভেঙে দেওয়া আসলে কার কাজ? সরকারি কর্মকর্তা কর্মচারীদের তো। তারা কি আসলে সেই কাজটি ঠিকঠাক মতো করছেন? নিশ্চয়ই অনেকেই আছেন যারা সঠিক দায়িত্বটুকু পালন করে যাচ্ছেন, কিন্তু তাদের সংখ্যাটা গৌণ বা সিস্টেমের কারণে হোক, এর সুফল কি আমরা পাচ্ছি? মূল্যস্ফীতির যে হিসাব তা আপনাদেরই করা, এর সঙ্গে বাস্তবতার মিল আছে কি? আসল হিসাব থেকে প্রায় অর্ধেকের থেকেও কম দেখিয়ে এতদিন সাধারণ মানুষের কষ্ট বাড়ানো এবং উপরের মানুষজনকে সন্তুষ্ট করে এখন কোন হিসাবে পে স্কেল পাওয়া সম্ভব, যখন দেশের সবথেকে বড় খরচের খাত হচ্ছে বেতন ভাতা? সরকারের উপর চাপ আছে খরচ কমানোর। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের বাংলাদেশের সমস্যা নিয়ে জানুয়ারি মাসের রিপোর্ট 20% ভাতা কমানোর প্রস্তাব দিয়েছিল। তাদের দোষ দিয়ে আসলে লাভ নাই। যে কোনো দাতা সংস্থা যখন কোনো রিপোর্ট লেখে তারা সরকারি তথ্যের উপর ভিত্তি করে লেখে, আর সেই তথ্য অনুসারে আসলে সরকারি বেতন কাঠামো দেশের সার্বিক অর্থনীতি থেকে কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। কিন্তু এটা কি বাস্তবতা? দেশের পেনশন খাতে সরকারের বিশাল একটি খরচ আছে, যা কমাতেই হবে। হয়তো শিক্ষকদের মতো গেজেটেড কর্মচারীরা এখন ভাবছেন আমাদের কি, কিন্তু নগর পুড়লে কি দেবালয় রক্ষা পাবে? দ্বৈত আইন আপনাদের আসলে কতদিন আলাদা করে রাখতে পারবে? গ্রাম বাংলার কথাটা কি মনে আছে? অন্যের জন্য কুয়া খুঁড়লে একসময় নিজেদেরই পড়া লাগে। আসুন না সব দ্বৈত আইন বাতিল সহ আমাদের সবার জন্য লাভজনক একটা স্কিম বানিয়ে ফেলুন, তাহলেই জোর করা লাগবে না আর। আর বদলে ফেলার ক্ষমতা তো আপনাদের হাতেই। সরকারি তথ্যের উপরে বিশ্বব্যাংক আশা করছে আগামী বছর মূল্যস্ফীতি কমে আসবে। কর্তার ইচ্ছাই কর্ম, হিসাবে হয়তো আপনারা হিসাব মিলিয়ে দেবেন। এরকম তথ্যের গরমিল যতদিন থাকবে দেশের এই বিপদ কাটানো সম্ভব নয়। ঠিক করতে হবে সব আর্থিক নির্ধারকগুলো, যার শুরু জনসংখ্যার হিসাব থেকে। এরপর আসি সর্বজনীন পেনশন স্কিম নিয়ে। 28 আগস্ট 2023 প্রথম আলো অনলাইনে আমার লেখায় আর্থিক বিশ্লেষণ করে দেখিয়েছিলাম এই স্কিম মোটেও লাভজনক নয়। বেসরকারি চাকরিজীবীদের ভালো মন্দ দেখার দায়িত্বও কারো নাই। আমি আশা করেছিলাম, যেহেতু আমি একাডেমিক দিক থেকে প্রশ্ন তুলেছি, তাই অন্য একাডেমিশিয়ানরা যুক্তিতর্কের মাধ্যমে ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমে স্কিমটিকে কীভাবে সফল করা যায় সেটা চেষ্টা করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তখন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বরং বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দলীয় মুখপাত্রের মতো স্তুতি গিয়েছিলেন। অনেক স্বায়ত্তশাসিত অফিসের কর্মচারীরাও আমাকে এটা নিয়ে কথা না বলতে বলেছিলেন। তাদের চুপ থাকার ফলে সরকার প্রভিডেন্ট ফান্ডের উপর ট্যাক্স বসিয়েছিল, জীবন বিমার ভালো স্কিম বন্ধ করে মানুষজনকে পেনশন স্কিমে আনার চেষ্টা করেছে। যখন এটা একেবারে ব্যর্থ হয়েছে তখন পুরো সরকারি বাদে বাকি সরকারি পেরোলে থাকাদের পেনশনের স্কিমে আনার চেষ্টা শুরু হয়েছে। দেশ রূপান্তরে 14 মে 2024 প্রকাশিত হয়েছে সর্বজনীন পেনশন মানবেনই না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রশ্ন আছে, এতদিন আপনারা কোথায় ছিলেন? আসলে উপায় নেই। দেশের পেনশন খাতে সরকারের বিশাল একটা খরচ আছে, যা কমাতেই হবে। হয়তো শিক্ষকদের মতো গেজেটেড কর্মচারীরা এখন ভাবছেন আমাদের কি, নগর পড়লে দেবালয়কে রক্ষা, দ্বৈত আইন আপনাদের আসলে কতদিন ভালো রাখতে পারবে? দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানে বেশিরভাগ কাজেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থ, আর তাদের অনেকেই এই শপথ ভাঙার মতো কার্যকলাপের শিকার হচ্ছেন
সাধারণ মানুষের পাশাপাশি সৎ কর্মচারীরাও। সরকারি কর্মকর্তাদের কাজ হচ্ছে নিজের কাজ ঠিকমতো করে সরকারকে সঠিক পথ দেখানো, কিন্তু তা কি সবাই করছেন, নাকি কেউ কেউ ক্ষমতার আরও কাছে যাওয়ার চেষ্টাতে আছেন? ছোট করে বলি, ব্যাংকের যে গার্ড 8 থেকে 10 হাজার টাকা বেতন পান, তিনি কিভাবে চলছেন একটু জানার চেষ্টা করেছেন? তার তো কোনো উপরিও নেই। এটা তো সরকারি কর্মকর্তাদের দায়িত্ব, তাই না? আপনারা সঠিকভাবে কাজ করলে এখন আর পে স্কেলের জন্য সরকারি দয়া বা আইএমএফের অনুমতির জন্য অপেক্ষা করা লাগতো না। হিসাব দিয়ে নিজেদের কথা বলতে পারতেন, অথবা হয়তো দেশ এরকম খারাপ পরিস্থিতিতে যেতই না। আপনারাই তো দেশে থাকাদের মধ্যে সেরা মেধা। দেশের সত্যিকারের উন্নয়ন তখনই বলা যাবে যে পিরামিডের সবচেয়ে নিচে যে মানুষটা আছে সেও যে সমান সুযোগ সুবিধা পায়, সেও যেন সমান সুযোগ সুবিধা পায়। আমাদের জন্য আসলে সবাই দুরবস্থ। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।